২৪শে অগ্রহায়ণের শীত মাখানো সকাল আজকে এই মুহূর্তে। কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে চারদিকে কুয়াশা, অবশ্য ঢাকায় আজও কিন্তু পরিবর্তিত চেহারা, অতটা শীত এখনও অনুভব করছি না, কিছুটা অনুভব করছি। আজকে ৯ ডিসেম্বরের সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সবার সঙ্গে আমি মঞ্জুরুল হক। প্রিয় দর্শক, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে। তার মধ্যে একটু আগাম জানিয়ে রাখি যে আমরা প্রতি মুহূর্তে যে নগরীতে শ্বাস নিচ্ছি, আমরা কিন্তু বিষাক্ত বাতাস, পৃথিবীতে ঢাকা মহানগরী অন্যান্য দেশের চেয়ে বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে নিঃশ্বাসের সঙ্গে বিষ ঢুকছে। সেটি নিয়ে আমাদের আজকে কিন্তু কথা আছে। আমাদের একজন সম্মানীয় অতিথি থাকবেন আমাদের সঙ্গে, আর সেই সঙ্গে আমাদের সকল জাতীয় দৈনিক যেগুলো আমরা মোটামুটি পড়তে পারি সেগুলোর শিরোনামগুলো সবাইকে জানিয়ে দেব, বিশ্লেষণের চেষ্টা করব। আমার বিশ্বাস আমরা আপনাদের সঙ্গে যদি থাকতে পারি তাহলে সবার একটু লাভ হবে, তথ্য পৌঁছে দিতে পারবো। শুরুতেই দেশ রূপান্তর দায়িত্বশীলদের দৈনিক বলে নিজেকে প্রচার করেন। প্রথম 4 কলামে লাল একটি হেডলাইন, একটি শিরোনাম, তার মধ্যে সিরিয়ায় নতুন সরকার। সিরিয়ায় একটি নতুন সরকার গঠিত হয়েছে, একটি নতুন সকাল সেখানে সূচিত হয়েছে। ড্রপ হেডলাইনগুলোতে লেখা আছে, বিদ্রোহীদের কাছে হেরে বাশার সরকারের পতন, পালিয়ে রাশিয়ায় আশ্রয়, 12 দিনের সশস্ত্র লড়াইয়ে 24 বছরের শাসনের অবসান। ঠিক নিচেই আমরা প্রধান যে ছবিটি দেখছি এই সংবাদের, এই ছবিটির নিচে কতগুলি বিশেষ সংবাদ। বিদ্রোহের নায়ক আল জোলানি, দিনভর নাটকীয়তার পর খোঁজ রাশিয়ায়, মধ্যপ্রাচ্যের অনেক ছবি বদলে যাবে, শেষ বাবা ছেলের 54 বছর। রূপান্তর ডেস্কের এই খবরগুলো রয়েছে। আজকের পৃথিবীর আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংবাদটি আমরা দেখেছি প্রতিটি সংবাদপত্রের শিরোনাম হয়েছে। ঠিক পাশেই আমাদের একটি অত্যন্ত আশা জাগানিয়া ভালো একটি সংবাদ, তারুণ্যের তোপে বিধ্বস্ত ভারত, এশিয়া জয় বাংলাদেশের। ছবিটি আমাদের খেলোয়াড়দের, ভারতকে হারিয়ে দ্বিতীয়বার যুব এশিয়া কাপ জিতল ভারত। খুবই ভালো সংবাদ। আসলে আমরা ক্রীড়াক্ষেত্রে এদেশের মানুষ কিন্তু এগিয়ে যাবার জন্যে নিজেকে প্রস্তুত রাখে সবসময়। তার ঠিক নিচেই বিএনপির সহযোগীদের পদযাত্রা শেষে স্মারকলিপি। ড্রফেডে ভারতীয় হাইকমিশন, নতুন কর্মসূচি 11 ডিসেম্বর, ঢাকা আখাউড়া লং মার্চ। আমরা লোয়ার ফোল্ডে যাই। এই পত্রিকাটির পলাতক কর্তাদের কাছে তথ্য ফাঁস করেছেন আস্থাভাজনরা। বুলেট পয়েন্টে রয়েছে ড্রফেডে, পুলিশের পলাতক কর্মকর্তাদের অবস্থান শনাক্তে ইন্টারপোলের দ্বারস্থ, 187 জনের বেতন ভাতা বন্ধের নির্দেশ। ডিএমপি কমিশনার বললেন 200-250 আসামি করে বাদী চাঁদাবাজি করছে। একটি চমৎকার খবর থাকছে, আবারও সেই কোটা তুলে দেবার প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা থাকছে না। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষা নিয়োগে একটা বিচিত্র, একটা বিপুল রকমের সমস্যা ছিল। আমার ধারণা এটি আমরা কাটিয়ে উঠছি। বুলেট পয়েন্টের ড্রফেডে আছে, মেধার ভিত্তিতে 93% বিনিয়োগ হবে। যারা প্রাথমিক শিক্ষক হতে চাচ্ছেন, এই পেশায়, মহান পেশায় আসতে চাচ্ছেন, তাদের জন্য নিশ্চয়ই সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী 7% কোটা প্রয়োগ হবে এবং সেই সঙ্গে গানের স্লোগানে বিজয়, জনতার সংগ্রাম চলবেই। চমৎকার একটি সকাল শুরু হয়েছে আমাদের এই ডিসেম্বরের। প্রিয় শ্রোতা, আমরা যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে প্রতি মুহূর্তে আমরা শ্বাস নিচ্ছি না, আমরা ফুসফুসে নিচ্ছি বিষ, কথাগুলো আমরা আলাপ করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন
আমাদের সম্মানিত একজন অতিথি মেজর ডাক্তার খোসরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। আমরা মেজর ডাক্তার খোসরোজ সামাদকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর খোসরোজ সামাদ, আপনাকে এই সকালে আমাদের এই অনুষ্ঠানটিতে পেয়ে আমরা কৃতজ্ঞ বোধ করছি। কতগুলো বিষয় নিয়ে আমরা যখনই রাস্তায় চলছি আমাদের মাস্ক পরে চলতে হচ্ছে, কিন্তু মাস্কেও কি এই কার্বন মনোক্সাইড, এই ধুলোবালি, এই সব কিছু কি আমরা বায়ু দূষণ থেকে নিজেকে রক্ষা করতে পারছি? আমরা দেখছি বিশ্বের সবচেয়ে বায়ু দূষণের নগরী পরিণত হয়েছে ঢাকা মহানগরী। এটি কোন মানদণ্ডে বিচার করা হয়েছে ডক্টর খোসরোজ সামাদ? জি, ধন্যবাদ। আপনি যথাযথ বলেছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিগত সময়ে বেশ কয়েকবার ঢাকাকে একটি সবচেয়ে বেশি বায়ু দূষণপূর্ণ এলাকা বা নগরী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অথবা প্রমাণ করা হয়েছে। খুবই যথাযথ যে এই মানদণ্ডটা কিভাবে আমরা এটা বুঝতে পারলাম যে ঢাকা সবচেয়ে বড় সবচেয়ে বেশি বায়ু দূষণের দেশ। তো এটার জন্য একটু তাত্ত্বিক আলোচনা খুব অপ্রাসঙ্গিক হবে না, সেটি আমি একটু শেয়ার করতে চাই। বায়ুতে অতি ক্ষুদ্র ধূলিকণা অথবা অতি ক্ষুদ্র কণা থাকে, যেটাকে আমরা পিএম বলি, 2.5 পিএম বলি। এইটার পরিমাণ দিয়ে এটা ভিত্তি করা হয়। যদি এর পরিমাণ থাকে AIQ, এটা যদি 0 থেকে 50 হয়, এইটুকু আমাদের গ্রহণযোগ্য মাত্রা। 51 থেকে 100 হয় তাহলে সেটি মাঝারি। 101 থেকে 150 যদি হয় তাহলে সংবেদনশীল জনগোষ্ঠী, যেমন মা, স্তন্যপায়ী মা অথবা গর্ভবতী মা যার উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, ইনাদের ক্ষেত্রে হচ্ছে 150। 151 থেকে 200 হলে অস্বাস্থ্যকর এবং 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে দেখানো যাচ্ছে যে বিগত সময় 401 পর্যন্ত উঠে গিয়েছিল। তো 401 হয়ে গেলে পরে আমরা এটাকে থ্রেট বলি, ঝুঁকিপূর্ণ বলি। তাহলে এটা একটা ঝুঁকিপূর্ণ লেভেলে ছিল। ডক্টর খোসরোজ সামাদ, আমরা দেখেছি যে এই সময়ে এই বায়ু দূষণের জন্যে আমাদের যারা শ্বাসকষ্ট পান, শ্বাসকষ্টের রোগী রয়েছেন, তাদের শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে অনেক বেশি। এটির কারণ কি এই মিহি ধূলিকণা যেটির কথা বলছেন, এটি এবং এই ধূলিকণাটি কিভাবে উৎপত্তি হচ্ছে, এর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? জি, ধন্যবাদ। আমাদের একটু সোর্সে যেতে হবে। সম্ভবত আপনি সেটি বলতে চাচ্ছেন যে ঢাকা মহানগরীতে অনেকগুলি বিষয় কাজ করে। একটি হলো যে প্রথমেই যানবাহনের ধোঁয়া। তো যানবাহনের ধোঁয়া একটি পরিশীলিত পর্যায় পর্যন্ত গ্রহণযোগ্য ছিল, কিন্তু আমরা জেনেছি যে প্রচুর পরিমাণ ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলাচল করে এবং অনেক গাড়িকে ফিটনেস দেওয়া হয়েছে, কিন্তু সেটি আদতে ফিটনেস পাওয়ার মতো তার ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যানবাহন থেকে একটা হতে পারে। আর এই মহানগরীতে ব্যাপক পরিমাণ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে। এই যেগুলি নির্মাণাধীন বিল্ডিং, সেখান থেকে প্রচুর ধূলিকণা এখানে আসতে পারে। আর এছাড়া আরো বিভিন্ন ভাবেই ধূলিকণা আসতে পারে। মেজর ডক্টর খোসরোজ সামাদ, প্রাসঙ্গিক হবে আমি যুক্ত করে নেই, যেটা হলো যে এই যেগুলিতে চুল্লি, বৈদ্যুতিক চুল্লি, যেটা মূলত ইটের ভাটা আছে, যদি এটা মহানগরীর ভেতরে নাই কিন্তু মহানগরীর বাইরে, ওই চুল্লির ধুলাটাও এখানে আসতে পারে। আচ্ছা, আমাদের কি মনে হয় যে আমাদের একটা জরুরি স্বাস্থ্য ব্যবস্থা জারি করা প্রয়োজন দেশে? জি, এটা বিশেষজ্ঞ হিসাবে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমাদের একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে কোভিড এর সময় কিন্তু আমরা এই কথাটা বলেছিলাম যে প্রথম দিকেই যেটা কিন্তু জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করতে হবে। তখন সবাই হৈ হৈ করে উঠলো, কি বলে জরুরি স্বাস্থ্য অবস্থা, মানেটা কি, মানে এটা কি বলে বিশেষজ্ঞরা। কিন্তু যে পর্যায়ে যাচ্ছে আমরা অন্তত কিছুদিনের জন্য এটা একটা ভেবে দেখতে পারি যে জরুরি স্বাস্থ্য অবস্থা জারি করা যেতে পারে। নামই তো জরুরি। তাহলে এখন কি করতে হবে? সেদিন সীমিত আকারে যানবাহন চলবে, আমরা প্রায়োরিটাইজ করবো যে কোন ইন্ডাস্ট্রি খুলবো, কোন ইন্ডাস্ট্রি খুলবো না। স্কুলটা প্রায়োরিটাইজ করা যেতে পারে যে কোনটি খুলবো, কোনটি খুলবো না। এরকম কয়েকটা দিন যদি আমরা ভেবে দেখতে পারি, তাহলে প্রকারান্তরে আমাদের নগরবাসী, দেশবাসী সবাই হয়তো কিছুটা হলেও এটা থেকে রিলিফ পেতে পারে। আমরা যেটা মনে করছি যে পরিবেশ মন্ত্রণালয়, এদিকে যানবাহনের জন্য যারা দায়িত্বে রয়েছেন তারা,
আবার ঘরবাড়ি নির্মাণের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটি মন্ত্রণালয়কে একীভূতভাবে কাজ করতে হবে। আর এজন্যে আমাদের সবচেয়ে বড় ক্ষতি কি হতে পারে, মেজর ডক্টর খোরশেদ সামাদ, আমরা শেষ প্রশ্নটি করছি। এই বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসের ক্যান্সার সহ আরো কি কি ক্ষতি হতে পারে? জি, আপনি যথাযথ বলেছেন। আগে যদি আমরা একটা কমিউনিটি অ্যাপ্রোচ করতে চাই এবং ইন্টিগ্রেটেড ভাবে অ্যাপ্রোচ করতে চাই, এটা সম্মিলিত প্রচেষ্টা, এককভাবে কেউ হবে না। তো আমরা বায়ু দূষণের কারণে আপনি যেটা বলেছিলেন যে পরিবেশ প্রাথমিকভাবে তার কিছু ভূমিকা আছে, এর ফলে যে স্বাস্থ্যের কতগুলো ক্ষতি হবে তার একটা ভূমিকা আছে। একটু আগে আমরা আলোচনা করলাম ফিটনেস বিহীন গাড়ি, তাহলে পরিবহন একটা ব্যাপার আছে, এবং এই সবকিছু মিলে এই অ্যাপ্রোচটা সম্মিলিত একটা অ্যাপ্রোচ করলে হয়তো বেশি ফলাফল পাওয়া যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে। একটা হচ্ছে যে যেগুলি আগের থেকে যে রোগগুলি ছিল সেগুলি বাড়তে পারে, যেমন আপনি বলেছেন অ্যাজমা, যেমন কাশি সর্দি দৈনন্দিন জীবনে এই অ্যালার্জির টেন্ডেন্সি আগের থেকে যা ছিল এটা বেড়ে যেতে পারে। আর নতুন করে যাদের অ্যাজমা ছিল না তাদের অ্যাজমা হতে পারে, অ্যালার্জিক টেন্ডেন্সি হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, রাইনাইটিস হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা বেড়ে যেতে পারে, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। এর থেকে মৃত্যু হওয়ারও ঝুঁকি আমরা এড়িয়ে যেতে পারি না। একটা চমৎকার সকালে মেজর ডক্টর খোরশেদ সামাদ আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং বেশ কিছু আশঙ্কাজনক কথা বলে গেলেন। এটি সত্যি জাতির কাছে একটি আশঙ্কার বিষয়। তবুও সকালটি সুন্দর হোক, আমাদের মহানগরীর জীবন সুন্দর হোক। মেজর ডক্টর খোরশেদ সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ডক্টর খোরশেদ সামাদের কথা শুনছিলাম, ভয় ধরে গেছে, কিন্তু ফুসফুসে ক্যান্সার নিয়ে এই বাতাসে শ্বাস নিতে থাকবো, এর নিশ্চয়ই একটি প্রতিবিধান আসতে হবে। সত্যের সন্ধানে নির্ভীক এই স্লোগানে যুগান্তর প্রকাশিত হয়। যুগান্তর তার শিরোনামে বলছে, পরিচালকদের জালিয়াতি ও খেলাপি ঋণ, সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে। সিরিয়ায় আসাদের পতন, এর সহকারী যে হেডলাইন সেটি বলা হলো যে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয়, দামেস্কে কারফিউ জারি, ভারতকে হারিয়ে আবারও যুবাদের এশিয়া জয়। তা চমৎকার ছবি, উল্লাসের ছবি, সত্যি ভালো লাগে। পৃথিবীর সকল আশঙ্কাজনক খবরের মধ্যে আমাদের যুবাদের যে ক্রীড়ায় যে উন্নয়ন, এটা সত্যিই ভালো লাগে। ডান পাশে, যুগান্তরের ডান পাশের প্রধান ছবিটি হলো ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে মানুষের উল্লাস। দিল্লির আগ্রাসন প্রতিহত করতে আমরা প্রস্তুত বলেছেন রিজভি। ভারতীয় হাইকমিশন অভিমুখে 3 সংগঠনের পদযাত্রা। ব্যয় কামানো হচ্ছে 53,000 কোটি টাকা। অর্থনৈতিক সংকটে চলতি বাজেট। যুগান্তরের পরে ইত্তেফাক তার 9 ডিসেম্বর 2024 আজকের এই সংখ্যাটি, দ্বিতীয় সংস্কারের সংখ্যাটিতে বলছে, ভারতীয় হাইকমিশনে বিএনপির 3 সংগঠনের স্মারকলিপি, পদযাত্রায় পুলিশের বাধা। প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা রোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। সিরিয়ায় স্বৈরশাসক আসাদের পতন, দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায়। লোয়ার ফোল্ডে পরিবর্তন মেনে সম্পর্ক এগিয়ে নিতে হবে, বার্তা দেবে ঢাকা। আজ আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি ইত্তেফাকের প্রথম পাতায়। শেষ পাতায় কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ খবর থাকে, তার মধ্যে এবার ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। খবরটা পড়তেই ভালো লাগছে যে আমাদের যুবারা এতটা সফল। কিন্তু ঠিক নিচেই যে ছবিটি, জীবননগর জিন্নানগরের সড়কে দক্ষিণ তেতুলিয়াতে গতকাল দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা, এতে ড্রাইভার এবং বাসের 11 যাত্রী আহত। মানে আমরা এই মরণ ফাঁদ থেকে কবে বাঁচব? এটির থেকে আমাদের বাঁচা দরকার। নয় দিগন্ত। আসাদ শাসনের অবসান, অবশেষে পালালেন সিরিয়ার এক নায়ক বাশার। হাসিনাকে দেশে এনে আইনের সম্মুখীন করবে সরকার, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং এটি।
ঢাকা জয়ের লক্ষ্যে এগিয়ে যায় আজকের এই দিনে 1971 সালে সম্মিলিত বাহিনী। মুক্তিযোদ্ধারা একের পর এক অঞ্চল মুক্ত করতে করতে ঢাকার দিকে এদিন এগিয়ে চলেন। বাংলাদেশ প্রতিদিন হাতে তারা বলছে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক দ্বিতীয় সংস্করণটি আমাদের হাতে। কি বার্তা দেবেন ভারতের সচিব? প্রধান শিরোনাম, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক আজ। বছরে যায় $14 বিলিয়ন, সব কিছুতে ভারত নির্ভরতা। পালালেন স্বৈরশাসক, আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। পদযাত্রা স্মারকলিপি ভারতীয় হাইকমিশনে। ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, এই খবরটি সব জায়গায় আমাদের আজকে। ভোজ্য তেলের জন্যে হাহাকার আমাদের কমেনি, ব্যবসায়ীদের সহায়তা করছে না সরকার, এটি হলো ড্রপ হেডলাইনে। এলসি খুলছে না ব্যাংক, বিশ্ববাজারে দাম বেড়েছে 40%, 10% শুল্ক কমানোর প্রভাব নেই। মানে তেল ছাড়া আমাদের বাঙালি জীবন চলা খুব কঠিন। সময়ের আলো পরিবার শহরে আসে আশ্রয় নিলেন বাশার। বিদ্রোহীদের দখলে সিরিয়া, দেশে 50,000-এর বেশি অবৈধ বিদেশিদের অর্ধেকই ভারতের। মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্রে বদল। জনকণ্ঠ, চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রায় ব্যানার হেডলাইন না, মাঝখানে দুপাশে দুটো কলাম বাকি আছে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সিরিয়ার আসাদ যুগের অবদান। আমাদের বাংলাদেশের যারা চ্যাম্পিয়ন ওদের খুব হাসি মুখের একটি ছবি, মানে আজকে সকালের মতো একটা চমৎকার হাসি, তার ছবিটা আমরা পেয়েছি এখানে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ইসি, 2রা জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। গত 9ই নভেম্বরে 256 দিনে মাত্র একদিন ভালো বাতাস পেয়েছে ঢাকাবাসী। এই যে আমাদের প্রধান অতিথি আজকের মেজর ডক্টর খসরু সামাদ যে কথাগুলি বললেন, আমরা মাত্র 256 দিনের মাত্র একদিন ভালো বাতাস পেয়েছি, আর বাকি প্রতিদিন আমরা বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। প্রথম আলো, ভারতকে হারিয়ে এশিয়া জয় বাংলাদেশের। 12 দিনের ঝড়ে বাশারের পতন, মস্কোয় আশ্রয়, রাজনৈতিক পট পরিবর্তন। ঢাকার দ্বারপ্রান্তে চূড়ান্ত লড়াই ছিল 9 ডিসেম্বর 1971-এর আজকের দিনে। আমাদের মহান মুক্তিযুদ্ধ অভিযানে নেতৃত্ব দেয়া এই জোলানি। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আজ 2 পররাষ্ট্র সচিবের বৈঠক। দ্য ডেইলি স্টার বলেছে, আসাদ ফ্লিজ টু মস্কো অ্যাজ রেবেলস টেক দামাস্কাস। Principles of justice, fairness destroyed, says Chief Justice at Citizens Conference. প্রিয় দর্শক, হাতের দ্য ডেইলি স্টার ছিল শেষে, তাকে দিয়ে আমাদের শেষ করতে হচ্ছে। একটি কথা কিন্তু মনে করিয়ে দিই, আমাদের নারী জাগরণের অগ্রদূত, নারী শিক্ষার যিনি অগ্রদূত, যে মানুষটি বেগম রোকেয়া, আজ কিন্তু রোকেয়া দিবস। সম্ভবত যিনি উদ্ভূত না হলে আমরা আমাদের নারীর শিক্ষা, সাহিত্য, ঐতিহ্য এবং নারীর অধিকার কোনোটাকেই ফিরে পেতাম না। আমরা বিশ্বাস করি এই দিনটি সবার হৃদয় চিরজাগরুক থাকুক। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আজকের সকালে, আবারও তো কালকে আছেই। প্রতিদিন আপনাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণ, প্রতিদিন সংবাদ, প্রতিদিন দেশ এবং বিদেশের সকল একেবারে সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে আমরা আছি। আগামীকাল নিশ্চয়ই দেখা হবে। শুভকামনা, ভালো থাকবেন।